বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামতে পারে আশঙ্কা জাতিসংঘ শরণার্থী সংস্থার। সংকট সমাধানের চেষ্টা চলছে বলছে চীন। আলোচনার নামে সময় ক্ষেপণ করছে মিয়ানমার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার পাশে থাকবে রিয়াদ, এটিএন বাংলাকে সৌদি রাষ্ট্রদূত। কদমতলী থানার 2 মামলায় জামায়াতের আমির মকবুল আহমদ ও সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান সহ 8 নেতা 10 দিনের রিমান্ডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল হাইকোর্টে অবৈধ 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ সিনেট গঠনে নির্দেশ। এবং 32 বছর পর কাল ঢাকায় বসে এশিয়া কাপ হকির আসর। বিকেলে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। ঘরের চালের স্থায়ী সমাধান আরোআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ এছাড়াও থাকছে অজ্ঞতা আর অসচেতনতার কারণে বাড়ছে স্তন ক্যান্সার, আছে মৃত্যু ঝুঁকিও। ক্যান্সারটা কি জিনিস এটা তখনও আমি জানি না। আমার এমন না যে পুরুষ ডাক্তার হলে আমার জন্য লজ্জাজনক। ওনার প্রফেশনটা তো এটা। এই যে জন্মের পরে প্রথম পুষ্টিটা আসে তার বুকের দুধ থেকে, মায়ের বুকের দুধ থেকে, অর্থাৎ স্তন থেকে, তার সেটা নিয়ে কেন লজ্জা পাবো? এবারে বিস্তারিত। আর শুরুতে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। বাংলাদেশে রোহিঙ্গাদের নতুন করে ঢল নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। জেনেভায় সংস্থাটির কর্মকর্তারা জানান, সোমবার বাংলাদেশে প্রবেশ করেছে 11,000-এরও বেশি রোহিঙ্গা। এই ইস্যুতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। আর চীন বলছে, সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বেজিং। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। গত সপ্তাহে প্রতিদিন মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয় গড়ে 2,000 রোহিঙ্গা, কিন্তু সোমবার হঠাৎ করে তাদের আগমনের সংখ্যা দাঁড়ায় 11,000-এরও বেশিতে। এ কারণেই নতুন আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সাথে সাক্ষাৎকালেও রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। C'est très important de continuer dans cette opération politique de pression sur le gouvernement du Myanmar pour que la violence. এদিকে জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের সংখ্যা 5,19,000 ছাড়িয়েছে। তাদের মানবিক সহায়তায় যে 43 কোটি 40 লাখ ডলার তহবিল গঠনের আবেদন জানানো হয়েছিল, তার মধ্যে মাত্র 24% অর্থ পাওয়া গেছে। Humanitarian colleagues on the ground tell us that the number of Rohingya refugees who have fled to Bangladesh from Myanmar since late August has now reached 519,000 people. অন্যদিকে চীনা পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রোহিঙ্গা ইস্যুতে দুই বন্ধুপ্রতিম দেশ মিয়ানমার ও বাংলাদেশের সাথে ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছে বেইজিং। গঠনমূলকভাবে সংকট সমাধান করা হবে বলেও জানিয়েছে চীন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে আলোচনার নামে মিয়ানমার সময় ক্ষেপণ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি জানান, আগামী সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। প্রাণ বাঁচাতে এখনো মিয়ানমার থেকে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা। এখন পর্যন্ত 5.5 লাখেরও বেশি মানুষ দেশের সীমান্তবর্তী 17টি অঞ্চলে অবস্থান নিয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় দ্রুত এই সমস্যা সমাধানের তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এমন কয়েকটি দেশের অভিজ্ঞতাকে
সহায়তাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। Myanmar is resolved to settle this issue bilaterally. They have not made any commission of international effort. 1300 কি 1500 অরফেন আছে, এদেরকে যদি স্পেশালি এখন থেকে এই রিফিউজি ক্যাম্পে আলাদা করে বা অন্যভাবে দেখাশোনা না করা হয়, তাহলে এটা কিন্তু বিশাল থ্রেট হবে। জাতিসংঘ সহ প্রভাবশালী দেশগুলোর চাপের মুখে অবশেষে চলতি মাসের শুরুতে মিয়ানমারের এক মন্ত্রী ঢাকা সফর করেছেন। মিয়ানমার সরকারের উপর চাপ অব্যাহত রাখতে আঞ্চলিক সম্পর্ক জোরদারের পরামর্শ দেয়া হয় অনুষ্ঠানে। মিয়ানমারের সাথে অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সুযোগ নিয়ে তারা যেন আন্তর্জাতিক চাপ প্রশমন করার সুবিধা না নিতে পারে। এই ট্রান্সফরমেশনে কনফিডেন্স কে দিয়েছিল মিয়ানমারকে? কনফিডেন্স দিয়েছিল মার্কিন কনফিডেন্স দিয়েছিল যুক্তরাজ্য এন্ড ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড ইউরোপিয়ান কাউন্সিল। এই তিনটি পক্ষের সহায়তায় আমরা এটার সমাধান আনতে পারব। মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব সহ অন্যান্য অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের প্রতি বৈষম্যমূলক নীতি বাদ দিতে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংকট সমাধানে মিয়ানমারকে একটি খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের আংশিক ফিরিয়ে নেওয়ার প্রস্তাব মিয়ানমারের উপর আন্তর্জাতিক উদ্বেগ ও চাপ প্রশমিত করার কৌশল হতে পারে। যোগ্য প্রত্যাবাসন প্রত্যাশীদের সংখ্যা সীমিত করার ও নানা অজুহাতে কফি আনান কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন বিলম্বিত করতে পারে। রোহিঙ্গাদের দেশে ফেরার পরিবেশ তৈরি, নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তা দিতে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের উপর অব্যাহত চাপ দেওয়ার পরামর্শ দেন বক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গাদের ফিরিয়ে দেয় আসন্ন মিয়ানমার সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্টের আলোচনা সভায় মন্ত্রী কথা জানান। কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কূটনৈতিক প্রচেষ্টায় আমরা আশা করি আমরা সবাইকে তাদের নিজ নিজ জায়গায় ফেরত দিতে পারবো বলে আমরা আশা করি। আমরা মনে করি বিশ্বের বিবেক আজকে জেগে উঠেছে, আমরা সেই জায়গাটিতে সফল হব বলেই আমরা বিশ্বাস করি। আমরা সেই জন্যই মনে করি যে সবকিছুই কূটনৈতিক প্রচেষ্টায় আলাপ আলোচনার মধ্যে আমরা শেষ করব। রোহিঙ্গা সংকটে কেবল অর্থ, ওষুধ বা খাদ্য সহায়তা নয়, এর সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতায়রি এটিএন বাংলাকে জানিয়েছেন, এটি শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক সংকটে রূপ নিয়েছে। জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া 5 দফা প্রস্তাব বাস্তবায়ন এবং অবিলম্বে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সানাউল হকের রিপোর্ট। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ঢল এখনো থামেনি। 1.5 মাস ধরে চলা নির্যাতন সহিংসতায় বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। এই সংকটে $1.5 কোটি আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রোহিঙ্গাদের সাহায্য করতে কাজ শুরু করেছে বাদশাহ সালমানের মানবিক সাহায্য সংস্থা। খাদ্য ও ওষুধ সহ 100 টন ত্রাণ সামগ্রী পৌঁছেছে বাংলাদেশে। These people now need aid. Some people need shelter, some people need medicine. Now we work this one. শুধু সাহায্য নয়, জাতিসংঘে এই সংকট সমাধানের তাগিদ দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আর জুবায়ের। وتستمر في تقديم الدعم الإنساني للمتضررين من الروهينجا. We ask the international community to find very urgent solutions for all Rohingya in Bangladesh. This is a problem, it's not only for Bangladesh. It's a problem for international community. এই সংকটে বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে তার প্রশংসা করে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের পাশে আছে প্রভাবশালী এই মুসলিম দেশটি। The Saudi government always doing the best to find these problems a very urgent solution from the international community to take that actions against Myanmar government to find a solution peacefully. বাংলাদেশের অর্থনীতি এই সংকটে ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে দীর্ঘদিনের বন্ধু হিসেবে তার সরকারের সহায়তার আশ্বাস জানান এই সৌদি কূটনীতিক। We are with government of Bangladesh to find a very urgent solutions for this Rohingya peoples. I am sure there is the 5 points of the Honorable Prime Minister made in the United Nations that we are also
supporting all these things. রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাহিরি আশা করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে সংকটের সমাধান হবে, রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে ফিরে যাবেন নিরাপদে এবং মর্যাদার সাথে। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গাদের উপর নির্যাতনের কথা স্বীকার করেছেন মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উইনরা। বাংলাদেশের মানবাধিকার কমিশন চেয়ারম্যানের চিঠির জবাবে এই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতে সংকট সমাধানের পথ বের করতে বাংলাদেশের সাথে যৌথ কমিশন করার প্রস্তাব দিয়েছেন তিনি। রাজনীতি সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মাহবুব কবির চপলের রিপোর্ট। রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে মিয়ানমারের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উইন মরাবরাবর চিঠি লেখেন বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। চিঠির উত্তরে রোহিঙ্গা শব্দটি উল্লেখ না করলেও তারা যে বাধ্য হয়ে দেশ ছাড়ছেন তা স্বীকার করেছেন উইনরা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে রাখাইন রাজ্য পরিদর্শনের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রস্তাব দিয়েছেন সংকট সমাধানে বাংলাদেশের সাথে যৌথ কমিশন গঠনের। কারণ বাজার জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মায়ানমারের চেয়ারম্যানের সাথে আমরা কথা বলেছিলাম, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আপনি তো মানবাধিকার কমিশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আপনার দায়িত্ব তাদেরকে বোঝানো। এটা আর যদি বোঝাতে না পারেন এটা আপনার ব্যর্থতা। প্রকারান্তরে তার চিঠির মধ্যে সে স্বীকার করেছে মায়ানমারে বহু রোহিঙ্গার উপর নির্যাতন করার ফলে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে দৃশ্যমান উদ্যোগ না নেয় জাতিসংঘের সমালোচনা করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। প্রয়োজনে সংস্থাটির গঠনতন্ত্র পরিবর্তনের আহ্বান জানান তিনি। জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি যেখানে 193টি দেশের সদস্যরা কথা বলছেন, অথচ সিকিউরিটি কাউন্সিলে যে 5 জন পার্মানেন্ট মেম্বারদের একজন বলে দিলে এটা হবে না, এটা বন্ধ হয়ে গেল। তাই এখানে তো কোনো গণতন্ত্রের চর্চা নেই। সুযোগ পেলে মিয়ানমার সফরের কথা বলেন কাজী রিয়াজুল হক। জানান দেশটির উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়ে ঢাকায় সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের শাহপরী দ্বীপে 4 রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনায় আরও 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 23 জনে। অতিরিক্ত যাত্রী ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন বেঁচে যাওয়া রোহিঙ্গারা। তারা জানান রোববার রাতে 35 থেকে 40 জন নিয়ে নৌকাটি মিয়ানমারের মংডুর নাইখাংদিয়া থেকে বাংলাদেশে শাহপরীর দ্বীপ পয়েন্টে প্রবেশের চেষ্টা করে। এ সময় বৈরী আবহাওয়ায় নাফ নদীর খোলার চর পয়েন্টে ডুবে যায় নৌকাটি। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কুতুপালংয়ের একটি স্কুলে রাখা হয়েছে। অন্যান্য প্রসঙ্গ, রাজধানীর কদমতলী থানার 2টি মামলায় জামায়াতের আমির মকবুল আহমদ, নায়েবে আমির গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান সহ 8 জনের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এই আদেশ দেন। গোপন বৈঠক করার সময় সোমবার রাতে উত্তরের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুর রহমান। কদমতলী থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখে জামাতের আমির মকবুল আহমদ সহ 8 জনকে মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এই 2টি মামলা তাদের প্রত্যেকের 20 দিন করে রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ গোপন ষড়যন্ত্রের মাধ্যমে নাশকতা করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে আদালতে বক্তব্য দেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। রিমান্ডের বিরোধিতা করে আসামিদের জামিন চান জামাতের আইনজীবীরা। আদালত দুপক্ষকে শুনে জামিন নামঞ্জুর করে 2 মামলায় 5 দিন করে প্রত্যেকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উত্তরা থানায় বা অন্য কোনো থানায় মামলা না দিয়ে স্পেসিফিকভাবে 29 সেপ্টেম্বরের যে মামলা কদমতলী, সেখানে ওনাদের সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়েছে। যেহেতু এজাহারে ওনাদের নাম নেই এবং ওখানে এজাহারভুক্ত আসামি আছেন 24 জন এবং তারপরে ওখানে আরো 9 জনকে গ্রেপ্তার করেছে, অতএব ওনাদেরকে গ্রেপ্তার করার যৌক্তিক কোনো কারণ আমরা পাইনি। স্থিতিশীল সরকারকে তারা অস্থিতিশীল করার তারা কার্যকর করছে এবং নাশকতা করার তারা চেষ্টা করছে। অতএব এখানে যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এই ঘটনার পিছনে কারা কারা আছে সেটা বের হবে। এই জন্য আদালত শুনে। এদিকে গোয়েন্দারা বলছে যুদ্ধাপরাধের অভিযোগের দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ কয়েকজন প্রথম শ্রেণীর নেতার ফাঁসির দণ্ড কার্যকরের পর অনেকটা আত্মগোপনে চলে যায় জামাতে ইসলাম।
দীর্ঘদিন দলটির প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড না থাকলেও ভেতরে ভেতরে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। যে কোনো ধরনের তৎপরতা দমনে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই সূত্র ধরে উত্তরায় গোপন বৈঠক করার সময় ধরা পড়ে জামাতের আমির মকবুল আহমদ ও সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান সহ 9 জন। গোয়েন্দারা বলছেন শান্তিপূর্ণ পরিবেশ আবার অশান্ত করার ষড়যন্ত্র করছে জামাতে ইসলাম। গত বছরের 17 অক্টোবর 71-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল জামাতে ইসলামীর 3য় আমির হিসেবে শপথ নেন মকবুল আহমদ। জামাতে ইসলামের রোকনরা গোপন ভোটের মাধ্যমে 3 বছর ধরে তাকে আমির হিসাবে নির্বাচিত করেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনে সিনেটের 29 জুলাইয়ের বিশেষ সভার নোটিশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সাথে ওই সভার মাধ্যমে 3 সদস্যের মনোনীত উপাচার্য প্যানেলকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। বিচারপতি জিনা তারা ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আগামী 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ সিনেট গঠনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনে 3 সদস্যের প্যানেল মনোনীত করতে গত 29 জুলাই সিনেটের বিশেষ সভা ডাকা হয়। ওই সভা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষক সহ 15 জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রিটটি দায়ের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে যে সভাটা আহ্বান করা হয় ভিসি নিয়োগের প্যানেল মনোনয়ন নিমিত্তে, সেই নোটিশকে অবৈধ ঘোষণা করা হয়েছে। 3 সদস্যের প্যানেল মনোনয়নকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। আর শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে আগামী 6 মাসের মধ্যে সেনেট পূর্ণাঙ্গভাবে গঠন করে ভিসি প্যানেল মনোনয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যাওয়া নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে আওয়ামী ও বিএনপি পন্থী আইনজীবীরা। অবস্থান কর্মসূচিতে বিএনপি পন্থী আইনজীবীদের দাবি, প্রধান বিচারপতিকে জোর করে বিদেশে পাঠাতে চাইছে সরকার। আর আওয়ামী পন্থী আইনজীবীরা বলছেন, আদালত অঙ্গনকে বিতর্কিত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে ব্যবহার করছে বিএনপি। এ অবস্থায় বিদেশ যেতে সরকারি আদেশের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি। আপনারা আইনের শাসনে বিশ্বাস করেন না, আপনারা অবৈধভাবে একটি হল দখল করে সভা করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিদ্ধান্তের বাইরে প্রধান বিচারপতির বাসভবনের আশেপাশে কেউ কেউ ঘোরাঘুরি করছে, যাতে করে তাকে জোর করে পাঠিয়ে দেওয়া যায়। আমরা কোন রাজনৈতিক দলের শাখা খুলতে দিব না। অফিসে তাদেরকে কোনো মতেই আর ঢুকতে দেওয়া হবে না। এই অফিসকে তারা যেভাবে কাজে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে অসৎ প্রণোদিত হয়ে অজ্ঞতার অসচেতনতায় বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের হার। আর সামাজিক প্রতিবন্ধকতা বা লজ্জার কারণে চিকিৎসা নিতে চান না অনেক নারী, যার কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছেন, মনের জড়তা কাটিয়ে প্রাথমিক অবস্থায় চিকিৎসকের পরামর্শ নেওয়া গেলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। আদ্দিন সজীবের রিপোর্ট। ক্যান্সারটা কি জিনিস এটা তখনও আমি জানি না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন হোসনে আরা বেগম পলি। 2007 সালের কথা। জানতে পারেন আক্রান্ত হয়েছেন এক ভয়ানক ব্যাধি স্তন ক্যান্সারে। লুকিয়ে লুকিয়ে কেঁদেছেন ঠিকই, কিন্তু হার মানেননি কখনোই। লজ্জা ভেঙে চিকিৎসা নিয়ে এখন আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করছেন বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা। আমার এমন না যে পুরুষ ডাক্তার হলে আমার জন্য লজ্জাজনক, ওনার প্রফেশনটা তো এইটা। সুতরাং আমি এই প্রতিবন্ধকতাকে মনে পুষে আমি একটা বড় রোগ বহন করবো, এটা তো হয় না। কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারটাই বা কি? এখন আমরা নাওয়েডেস অনেক বেশি এই বিষয়ে সচেতন। আর্লি ট্রিটমেন্ট করা যায় তাহলে হয়তো বেঁচে যাওয়া যায়। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের সবশেষ প্রতিবেদন বলছে, বিশ্বের মতো বাংলাদেশের নারীদের মধ্যেও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সংস্থাটির হিসেবে প্রতি বছর বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হন প্রায় 15,000, মারা যান অর্ধেকেরও বেশি। জন্মের পরে প্রথম পুষ্টিটা আসে মায়ের বুকের দুধ থেকে, অর্থাৎ স্তন থেকে। তার মানে সেটা নিয়ে কেন লজ্জা পাবো? এই যে বোধটা জাগিয়ে তোলার দায়িত্বটা পুরুষকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্তনে চাকা বা পিণ্ডর মতো কিছু হলে কিংবা আকার পরিবর্তন, রস বা রক্তক্ষরণ বা চামড়ার রং পরিবর্তন সহ অস্বাভাবিক কিছু দেখলেই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তা না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। যাদের রিস্ক অনেক বেশি, লজ্জা করে গোপনে লুকিয়ে না রেখে তার সতীর্থ
মানুষের সাথে কথা বলবে। দেশে স্তন ক্যান্সারের চিকিৎসা থাকলেও প্রত্যন্ত গ্রামে তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দরকার রোগীদের মধ্যে সচেতনতা বাড়ানো। সরকার যদি একটা উদ্যোগ নেয় যে ওই এলাকার মানুষকে মানে এই যে তথ্যটা মানে একদম উজ্জীবিত করতে হবে। আপাময় জনসাধারণ রয়েছেন তাদের জন্য স্ক্রিনিং দরকার আছে, সেইটি হচ্ছে ম্যামোগ্রাম, মানে ব্রেস্ট একটা ছবি তোলা, সেই ছবিতে দেখা যে ওখানে কোনো ছোটখাটো কোনো টিউমার রয়েছে কিনা, সেটি কিন্তু আমাদের থানা জেলাতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে উন্নত দেশগুলোতে সাধারণত 50 বছরের পর স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়লেও বাংলাদেশে তা 40-এর পরেই বেশি দেখা যায়। বিশেষ করে নিকটাত্মীয় কেউ এ রোগে আক্রান্ত হলে কিংবা নিঃসন্তান নারীর ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। তাই যে কোনো ধরনের অসামঞ্জস্যতা বা পরিবর্তন দেখলে লজ্জা কাটানোর তাগিদ বিশেষজ্ঞদের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এশিয়া কাপ হকি। বত্রিশ বছর পর আগামীকাল থেকে ঢাকায় বসছে এশিয়া কাপ হকির আসর। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের কঠিন চ্যালেঞ্জে ফেলতে চান বাংলাদেশের কোচ। অন্যদিকে স্বাগতিক দলের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে পাকিস্তান। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল 5:30টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এর আগে বেলা 3টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ভারত ও জাপান। রিপোর্ট করছেন মুমিনুর রিপন। র্যাঙ্কিং এর 14 নম্বরের সাথে 34-এর লড়াই। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে তাই ফেভারিট মানছে বাংলাদেশ। তবে পাকিস্তানকে হারানো কঠিন হলেও তা অসাধ্য নয়। সেই কঠিন চ্যালেঞ্জকে সামনে রেখেই কোচ মাহবুব হারুন শেষ মুহূর্তের কৌশলগত অনুশীলন করালেন দলের খেলোয়াড়দের। শিষ্যদের প্রতি একটাই বার্তা দিলেন, ম্যাচের আগেই যেন তারা হেরে না বসে। আমরা ফাইট করব, তারপরে ম্যাচে যেটা রেজাল্ট হয় সেটা পরে পরিসংখ্যান। কোচ বলবে না যে ওই প্লেয়ার ভালো গেছে, ওই প্লেয়ার খারাপ গেছে। সবাইকে নিজের পারফরমেন্স শো করেই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলোয়াড়। স্কোরিং এর অন্যতম সুযোগ পেনাল্টি কর্নার। এর আগেও যেখানে ভুগতে হয়েছে বাংলাদেশকে, তবে এবার সেই দুর্বলতা কাটিয়ে ওঠার আশ্বাস দিলেন মামুনুর রহমান চয়নরা। কোন সময় আশরাফুল মারছে, কোন সময় আমি মারছি, আর কোন মানে কোচের প্ল্যানিং এর উপর ডিপেন্ড করছে আর কি কোন সময় কি করবো। তবে আমি এটা বলতে পারি যে আমাদের যে প্ল্যান্টি কর্নার ওটা খুবই স্ট্রং আছে। যদি আমরা প্ল্যান্টি কর্নার বের করতে পারি অন্তত 3-4টা থেকে আমরা 1-2টা গোল বের করতে পারবো। কোনো পার্থক্য আমি ফিল করছি না, কারণ মোটামুটি সবগুলো টিম তো একই লেভেলের টিম, তো আমরাই শুধু র্যাঙ্কিংয়ে সবার পিছিয়ে, তো আশা করি এটা কোনো প্রবলেম হবে না। এদিকে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় আত্মবিশ্বাসী পাকিস্তান। শক্তি সামর্থ্যেও বাংলাদেশের চেয়ে এগিয়ে তারা। তবে স্বাগতিক দলের বিপক্ষে খেলাটা সবসময় কঠিন বলে মনে করেন দলের কোচ ফারাদ হাসান খান। তাছাড়া এশিয়ান হকিতে নিজেদের দাপট ফিরে পাওয়ার প্রত্যয় নিয়ে খেলবে তার দল। Any favorite team in this tournament because nowadays the competition is very high. Every team's preparation and is very high, so every team can win. 2018 এর বিশ্বকাপ বাছাই পর্ব নিশ্চিত করতে অন্তত 2টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। সেই মিশনের শুরুতেই কঠিন পরীক্ষায় রাসেল মাহমুদ জিমির দল। মুমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর আরো থাকছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনা হ্যাক করার দাবি উত্তর কোরিয়ার। আমন্ত্রণ আরো একবার এটিএন বাংলা সংবাদে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিতে সরকার কারসাজি করে প্রধান বিচারপতিকে সরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ জিহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে 90 দশকের ছাত্রনেতারাও বক্তব্য রাখেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতা নিয়েও বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীতে ইউনিসেফের পুষ্টি বিষয়ক এক কর্মশালায় তিনি কথা বলেন। এ সময় বিএনপির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি অসুস্থ, তাকে গৃহবন্দী করা হয়নি।
নবম সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে নির্বাচনের সময় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। নির্বাচন কমিশনের সাথে সংলাপ শেষে দলটির প্রেসিডেন্ট অধ্যাপক A.Q.M. বদরুদ্দোজা চৌধুরী বলেন, ৫ জানুয়ারি নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় দশম সংসদের প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা ঠিক হবে না। তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের 1 মাস আগে সেনা মোতায়েন চায় তার দল। এছাড়া এই মুহূর্তে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করার প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী। এছাড়া ঢালাওভাবে না করে স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। দলের চেয়ারম্যান আব্দুল লতিফ নিজামীর নেতৃত্বে প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেয়। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কর্মক্ষেত্রে নিশ্চিত করতে হবে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সেবা। এই গুরুত্ব তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা কাঙ্ক্ষিত পর্যায়ে গেলে উন্নয়নের ধারাবাহিকতাও থাকবে অক্ষুণ্ণ। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দিবসের এবারে প্রতিপাদ্য কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য। বরকতুল্লাহ সুজনের আরেকটি রিপোর্ট। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিতে প্রথমবারের মতো মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশে এ নিয়ে সচেতনতা এখন পর্যন্ত কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। স্বাস্থ্য বলতে যে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকাকে বোঝায় তার শিক্ষিত কর্মজীবী মহলের অনেকেরই অজানা। মানসিক রোগ বলতে মানুষ মনে করে মানসিকভাবে অসুস্থ। সিজোফ্রেনিয়া কিংবা ডিপ্রেস ওই রোগগুলোকে চিন্তা করতে হবে না। মেন্টাল ফিটনেস অর্থাৎ পিক পারফরমেন্স করার জন্য মানসিক যে সক্ষমতা। শরীরের অসুখ হলে আমাদের অফিসে খুব ভালোভাবে নীতিমালা আছে, কিন্তু মনের অসুখের ক্ষেত্রে অনেক সময় তার এই বিষয়টাকে মনে করি তার মাথায় গন্ডগোল আছে এবং তাকে চাকরি থেকে আমরা ছাঁটাই করে দেই। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ কর্মপরিবেশ তৈরির ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানীদের মতে অনেক কারণেই কর্মীরা অতিরিক্ত ও দীর্ঘমেয়াদী মানসিক চাপে পড়তে পারেন। তাতে বড় ধরনের বিপর্যয়ে পড়ার ঝুঁকিতে থাকে প্রতিষ্ঠান ও সমাজ। মানসিক স্বাস্থ্য সেবাকে এই প্রাথমিক স্বাস্থ্য সেবা অন্তর্ভুক্ত করা এবং আলটিমেটলি কিন্তু প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয়ই কিন্তু লাভবান হবে। ওয়ার্কপ্লেস কাউন্সেলিংটা চালু করা দরকার। এটা ব্রিটেনে আছে। ট্রেনিং এর ব্যবস্থা করা, কর্মচারীদের মধ্যে সম্পর্ক ভালো আছে কিনা, এখানে চাপ আছে কিনা, কি নিয়ে চাপ আছে সেটা কি করে ঠিক করা যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গবেষণা মতে জীবনে কোনো না কোনো সময়ে মানসিকভাবে অসুস্থ হন প্রতি 4 জনের 1 জন। বিশ্বব্যাংকের হিসেবে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে প্রতি বছর বিশ্বের ক্ষতি 2.5 লাখ কোটি মার্কিন ডলার। বিশেষজ্ঞরা মনে করছেন, মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করলে বৃদ্ধি পাবে কর্মীর কর্মদক্ষতা, বাড়বে মোট জাতীয় উৎপাদন। যেই কর্মঘণ্টা লস হচ্ছে মানসিক স্বাস্থ্যহীনতার জন্য নানাভাবে, যদি সব বন্ধ করা যায় তাহলে আমাদের জিডিপি আমার মনে হয় 10% চলে যাবে। এদিকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের রজত জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে মনোবিজ্ঞানী, মনোচিকিৎসক ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের সম্ভাবনাময় উদ্ভাবনী প্রকল্পের স্বীকৃতি পেল 17টি ক্যাটাগরির প্রযুক্তিবিদ ও প্রতিষ্ঠান। বিকেলে তথ্য প্রযুক্তি খাতে শীর্ষ সংগঠন বেসিস প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করেন। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সবার হাতেই পদক তুলে দেন। আইটিভি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার। আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনা হ্যাক করার দাবি করেছে উত্তর কোরিয়া। সামরিক বাহিনীর এসব গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে যুদ্ধের নকশা সহ কিম জন উনকে হত্যার পরিকল্পনাও আছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। তারা বলছে, গত বছর চুরি করা যৌথ সামরিক পরিকল্পনা নকশাগুলো ছিল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে, সেখান থেকে তার এসব হাতিয়ে নিয়েছে। তবে তথ্য হ্যাক করার দাবি অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সে দেশের ক্ষমতাসীন দলের মন্ত্রী রি চেউল জানিয়েছেন, প্রতিরক্ষা দপ্তরের তথ্য বিভাগ থেকে গত বছরের সেপ্টেম্বরে 235 গিগাবাইট সামরিক তথ্য চুরি হয়েছিল, যার মধ্যে 80% এখনো উদ্ধার হয়নি। আবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধাকে হারালো মোহামেডান, রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ালো শেখ রাসেল।
এবং বিশ্বকাপের বাছাই পর্বে বাছাই মরার ম্যাচে ভোরে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। দেখছেন এটিএন বাংলা সংবাদ। রাঙামাটিতে নতুন শাখা চালু করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শহরের বনিরূপা এলাকায় এর উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মুস্তফা খায়ের উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের আরো উন্নত ও আধুনিক শরিয়া ভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চয়তা দেওয়া হয়। উপকূলের পড়ুয়াদের সবুজ সুরক্ষার আহ্বানের মধ্য দিয়ে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর হাজী এম.এস. হক উচ্চ বিদ্যালয়ে সবুজ উপকূল 2017 কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল রচনা ও চিঠি লেখা, ছবি আঁকা এবং সংবাদ লেখা প্রতিযোগিতা। এছাড়াও এসো সবুজের আহ্বানে গড়ি সবুজ উপকূল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গাছের চারা রোপণ করা হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করে উপকূল বিষয়ক সৃজনশীল প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। উৎসব মুখর পরিবেশে 14 অক্টোবর খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। রূপসা নদীতে যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে গ্রামীণফোন, জেলা প্রশাসন এবং নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। জেলার ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। এতে বিভিন্ন জেলার 32টি দল অংশ নেবে। সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের খুলনা সার্কেল প্রধান মোল্লা নাফিজ ইমতিয়াজ, হেড অফ মার্কেটিং পার্থপ্রতিম ভট্টাচার্য এবং নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন। জাতীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল দেশরা দেশ শিরোনামে বেদেদের জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। ওই প্রদর্শনীতে স্থান পেয়েছে সালভাদর আল্লানো আর সুমন ইউসুফের তোলা 50টি ছবি। বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো দে সালাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আফতারুজ্জামান। শিল্পকলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেন দূতাবাসের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষা বিভাগ। প্লাটেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ বিপিএলে মুক্তিযোদ্ধাকে 2-1 গোলে হারিয়েছে মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের ইনজুরি সময়ে আব্বাস ইনুসার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। তবে 63 মিনিটে কিংসলে চিগোজির গোলে সমতায় ফেরে মোহামেডান। আর খেলার একেবারে শেষ মুহূর্তে মিথুন চৌধুরীর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা কালো জার্সিধারীরা। এর আগে রহমতগঞ্জের সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারায় শেখ রাসেল ক্রীড়াচক্র। খেলার 11 মিনিটে শাহিদের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। তবে 74 মিনিটে বাঙ্গুরা দারুণ 1 গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে বাছাই মরার ম্যাচে আগামীকাল ভোর 5:30টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। শেষ রাউন্ডের ম্যাচে লাতিন আমেরিকা অঞ্চলে 10টি দল একই সময় আলাদা আলাদাভাবে লড়লেও বাংলাদেশের মানুষের আগ্রহের মূলে আর্জেন্টিনার ম্যাচটি। কারণ এক ম্যাচ বাকি থাকতে পয়েন্ট তালিকার 6 নম্বরে থাকা লিওনেল মেসিদের বিশ্বকাপে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতার ইকুয়েডরে খেলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় সব প্রতিপক্ষকে। তবে নিজেদের ফলাফলের উপর কেবল নয়, বিশ্বকাপের টিকিট পেতে আল বিসেলেস্তেদের চিলির বিপক্ষে ম্যাচেও ব্রাজিলের জয়ও চাইতে হবে। শেষ করার আগে ওসিবির সংবাদ শিরোনাম আরো একবার। বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামতে পারে, আশঙ্কা জাতিসংঘ শরণার্থী সংস্থার। সংকট সমাধানের চেষ্টা চলছে বলছে চীন। আলোচনার নামে সময় ক্ষেপণ করছে মিয়ানমার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার পাশে থাকবে রিয়াদ, এটিএন বাংলাকে সৌদি রাষ্ট্রদূত। কদমতলী থানার 2 মামলায় জামায়াতের আমির মকবুল আহমদ ও সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান সহ 8 নেতা 10 দিনের রিমান্ডে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল হাইকোর্টে অবৈধ 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ সিনেট গঠনে নির্দেশ। এবং 32 বছর পর কাল ঢাকায় বসে এশিয়া কাপ হকির আসর, বিকেলে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খেলার সংবাদ, দেশের সংবাদ।